আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইয়েমেনের প্রতিশোধের হামলা, সমগ্র মধ্য ইসরায়েলের আকাশে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গর্জন, ফুটবল স্টেডিয়াম থেকে পালালো প্রেসিডেন্ট ও তার স্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর। হাজারো অবৈধ ভারতীয়কে বের করে দিচ্ছেন ট্রাম্প, ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে ফাটল। জেলে বসে নতুন ফরম্যাটে খেলতে নামছেন ইমরান খান। ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ। প্রথমে চা বিক্রেতা, তারপর প্রহরী, এখন সিঁদুর বিক্রেতা, মোদিকে মমতার কটাক্ষ। গাজায় যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবে স্বাক্ষর করেছে ইসরায়েল, প্রত্যাখ্যান হামাসের। ট্রাম্পের সঙ্গে চুক্তি করুন, নইলে ইসরায়েলি হামলার ঝুঁকি নেন, ইরানকে সৌদির সতর্কতা। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইয়েমেনের প্রতিশোধের হামলা, সমগ্র মধ্য ইসরায়েলের আকাশে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জন। ইয়েমেনের আনসার আল্লাহ গ্রুপ ইসরায়েল কর্তৃক 28 মে সানা বিমানবন্দরে ভয়াবহ হামলার জবাবে প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছে। হুথিরা মধ্য ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে সেখানে সাইরেন বেজে ওঠে এবং পুরো মধ্য অঞ্চল জুড়ে আগাম সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি পত্রিকা ইয়েদিজুত আখরোনত জানিয়েছে, বেইতার জেরুজালেম এবং হাইপোওয়েল বেয়ারশেবার মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে পালিয়ে যায়। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। শুক্রবার 30 মে এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্য ইসরায়েলের দিকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ও বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি পুনরায় নিষিদ্ধ করেছেন, ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখবে ইয়েমেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন, সশস্ত্র বাহিনী ইয়েমেনের উপর যে কোনো ইসরায়েলি আগ্রাসনের জবাব দেবে, প্রতিশোধমূলক অভিযান চালাবে, যার মধ্যে রয়েছে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা। ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে ক্রমবর্ধমান গতিতে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনি বাহিনী তাদের প্রতিশোধমূলক অভিযান ত্যাগ করবে না যতক্ষণ না চলমান আগ্রাসন বন্ধ হয় এবং কঠোর অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়। যদিও হুথিরা এই অভিযানকে শত্রুর বিরুদ্ধে সফল হামলা বলে দাবি করেছেন, তবে আইডিএফ জানিয়েছে যে তারা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিতে পেরেছে। হুথিরা আরও হামলার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তারা পিছু হটবে না। ইসরায়েলের প্রতিশোধ হামলা চালিয়ে হুথিদের নেতা দাবি করেছেন, তিনি শপথ নিয়েছে বলেছেন যে তারা ভীত নয়। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রতিক্রিয়ায় ইসরায়েল সরকার যথাযথ পদক্ষেপ না নিলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সিঙ্গাপুর সফরকালে ফরাসি প্রেসিডেন্ট বলেন, গাজার ফিলিস্তিনিরা যখন গভীর ক্ষুধার সংকটের সম্মুখীন তখন আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকতে পারে না। ম্যাক্রোর এই মন্তব্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলছে, যা প্রায় 3 মাস ধরে ফিলিস্তিনি ছিটমহলটিকে অবরুদ্ধ করে রেখেছে এবং সাহায্য সংস্থাগুলো সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংওয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো বলেন, মানবিক অবরোধ স্থলভাগে একটি অসহনীয় পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, যদি মানবিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে কোনো প্রতিক্রিয়া না আসে, তাহলে আমাদের সম্মিলিত অবস্থান কঠোর করতে হবে। তিনি আরো বলেন, ফ্রান্স ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করতে পারে। ম্যাক্রো তার বক্তব্যে ইসরায়েল যে মানবাধিকারকে সম্মান করছে এই ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন,
তবে আমি এখনো আশা করি যে ইসরায়েল সরকার তাদের অবস্থান পরিবর্তন করবে এবং আমরা অবশেষে একটি মানবিক প্রতিক্রিয়া পাব। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি কেবল একটি নৈতিক কর্তব্য নয়, বরং একটি রাজনৈতিক প্রয়োজনীয়তা। যদিও তিনি যোগ করেন, এর প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলতি বছরের প্রথম 5 মাসে 1080 জন অবৈধ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে 62% বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছে। তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে এবং এটি দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। এদিকে একই সংবাদ সম্মেলনে রণবীর জয়সওয়াল যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান টানাপোড়েন নিয়েও কথা বলেন। তিনি বলেন, ভারতের অবস্থান স্পষ্ট, আমরা অবৈধ অভিবাসীদের সমর্থন করি না। তবে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে অবস্থান করেন এবং তাদের নাগরিকত্ব নিশ্চিত করা যায়, তবে আমরা তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করব। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোতে নতুন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসার ইন্টারভিউ আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল সহ অতিরিক্ত তথ্য যাচাইয়ের উপর জোর দেওয়া হবে এবং নতুন ইন্টারভিউ গ্রহণ আপাতত বন্ধ থাকবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এই নতুন নীতির ফলে ভারতীয় শিক্ষার্থীদের একাডেমিক প্রোগ্রামে যোগ দিতে কোনো সমস্যা হবে না। তবে তারা আশা প্রকাশ করছেন, মার্কিন কর্তৃপক্ষ ভিসার আবেদন মূল্যায়নের ক্ষেত্রে যোগ্যতাকে গুরুত্ব দেবে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এ ধরনের কঠোরতা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পাশাপাশি বৈধ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও কড়াকড়ি বৃদ্ধি পাওয়ার একটি স্পষ্ট বার্তা। জেলে বসে নতুন ফরম্যাটে খেলতে নামছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, পাকিস্তানের স্বার্থে তিনি দেওয়া নেওয়ার জন্য প্রস্তুত। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ইমরান খান জানিয়েছেন, তিনি দেশের স্বার্থে ক্ষমতাধর মহলের সাথে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। তবে এই আলোচনার কোনো ব্যক্তিগত স্বার্থ বা ছাড়ের বিষয় থাকবে না। জেলে দলীয় নেতাদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, জাতীয় সংহতি ও পাকিস্তানের স্বার্থে আমি যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। তবে আমি কোনো ব্যক্তিগত মুক্তি বা সুবিধা চাই না। তিনি জানান, সংলাপের দরজা খোলা আছে। দেশ ও জাতীয় ঐক্যের স্বার্থে তিনি যে কোনো সময় কথা বলতে প্রস্তুত। পিটিআই সিনেটর আলী জাফর জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, যে কোনো সমঝোতা কেবল দেশের জন্য হবে, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। জাফর বলেন, খান বলেছেন, যদি আমি নিজের জন্য সুবিধা চাইতাম তাহলে অনেক আগেই তা চেয়ে নিতাম এবং 600 দিন জেলে কাটাতাম না। ইমরান খানের বোন আলিমা খানের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে জাফর বলেন, খান স্পষ্ট করেছেন যে দেওয়া নেওয়ার যে কোনো পদ্ধতি কেবল পাকিস্তানের স্বার্থে হবে। তিনি বলেন, আমি আমার মামলার কোনো সুবিধা চাই না, আমি কেবল ন্যায় বিচার চাই এবং আমার মামলাগুলো যেন বিলম্ব ছাড়াই শুনানি হয়। ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল, তাতে বোধ সম্পন্ন যে কোনো মানুষই এর প্রতিবাদ করবে। এবার সেই প্রতিবাদে সামিল হতে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজা সফরে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। এই ভ্রমণের আয়োজন করেছে ফ্রিডম ফ্লোটিলা, যা গাজার জন্য মানবিক সাহায্যের ওপর ইসরায়েলের 2রা মার্চ আরোপিত অবরোধের বিরোধিতাকারী গোষ্ঠীগুলির একটি জোট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগামী রোববার জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য কর্মীরা গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এটি মানবিক জাহাজে করে তারা গাজায় যাবেন, যার লক্ষ্য ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদ করা। এই ভ্রমণের আয়োজন করেছেন ফ্রিডম ফ্লোরিডা, যা গাজার জন্য মানবিক সাহায্যের ওপর ইসরায়েলের 2রা মার্চ আরোপিত অবরোধের বিরোধিতা গোষ্ঠীগুলির একটি জোট। এছাড়া ভ্রমণে অংশ নেওয়ার জন্য রয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। তিনি বলেন, এই অভিযানের কয়েকটি লক্ষ্য ছিল, যার মধ্যে মানবিক অবরোধ ও চলমান গণহত্যার নিন্দা করা, ইসরায়েল রাষ্ট্রকে দেওয়া শান্তির দায়মুক্তি এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা। এর আগে ফরাসি বামপন্থী দল এলএফআই এর একজন নেতা হাসান অতীতে মধ্যপ্রাচ্য সম্পর্কে বিতর্ক মন্তব্য করলেও এখন সেই মনোভাব থেকে বেরিয়ে এসেছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের একটি গণপ্রতিনিধি দলের সঙ্গে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল প্রদর্শন করার কথা ছিল তার, কিন্তু পরে তিনি জানান তাকে ইসরায়েল প্রবেশ করতে দেয়নি। হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমাদের মিশনের সাফল্যের জন্য এই উদ্যোগের জন্য আমাদের জনসাধারণের সর্বাধিক একত্রিত হওয়া প্রয়োজন। এদিকে সুইডেনের কিশোর জলবায়ু বিক্ষোভের আয়োজন করে খ্যাতি অর্জন করা থানবার্গ এই মাসের শুরুতে ফ্রিডম ফ্লোরিডা কোয়ালিশনের একটি জাহাজে করে গাজা ভ্রমণের যাওয়ার পথে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। কর্মীরা বলছেন তারা সন্দেহ করছেন যে ইসরায়েলি ড্রোন এই হামলার জন্য দায়ী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামকরণের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত এই সন্ত্রাস বিরোধী অভিযানের নামকরণ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অপারেশন সিঁদুর নামটি তাদের মস্তিষ্ক প্রসূত, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি এটি বলতে চাইনি, বিশেষ করে যখন বহুদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে ভারতের অবস্থান ব্যাখ্যা করছে। কিন্তু আজ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেছেন রাজনৈতিক প্রচারণার উদ্দেশ্যে। আলিপুরদুয়ারে এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সমালোচনা করেন। এর প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে তিনি নিজেকে চা বিক্রেতা হিসেবে পরিচয় দেন, তারপর নিজেকে প্রহরী বলেন, এখন তিনি সিঁদুর বিক্রি করতে এসেছেন। মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর অভিযোগের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সব সময় সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয় এবং মুর্শিদাবাদেও তারা একই কাজ করছে। আমাদের কাছে এর সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে, সময় এলে আমরা সেগুলি মিডিয়ার সামনে প্রকাশ করব। দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আরো বেশি প্রচলিত, কিন্তু সেগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। গাজায় যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবে স্বাক্ষর করেছে ইসরায়েল, প্রত্যাখ্যান হামাসের কাছে পাঠানোর আগেই গাজায় যুদ্ধবিরতির জন্য সবশেষ মার্কিন প্রস্তাবে স্বাক্ষর করেছে ইসরায়েল। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তবে গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করবে বলে জানা গেছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ক্যারোলিন লিভিটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল স্বাক্ষর করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসের কাছে প্রস্তাবটি জমা দেন। তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা আশা করছি গাজায় একটি যুদ্ধবিরতি হবে যাতে আমরা সব জিম্মিদের ফিরিয়ে আনতে পারি। তবে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে, তারা গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করবে। হামাসের এই কর্মকর্তা বলেন, প্রস্তাবটি যুদ্ধ বন্ধসহ মূল দাবিগুলো পূরণ করেনি এবং যথাসময়ে তারা এই বিষয়ে সাড়া দেবেন। প্রতিবেদনের মতে ইসরায়েলি সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জিম্মিদের পরিবারকে বলেছেন যে তিনি উইটকফের পরিকল্পনা মেনে নিয়েছেন। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত 18 মার্চ ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ এবং হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করে। তেল আবিব বলছে, তারা হামাসের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল যাতে তারা তাদের হাতে থাকা 58 জন জিম্মিকে মুক্তি দেন, যাদের মধ্যে কমপক্ষে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। সূত্র রয়টার্স, বিবিসি। দুই দশকেরও বেশি সময় পর গত এপ্রিলে সৌদি রাজ পরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্য হিসেবে ইরান সফর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। ওই সফরে ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনাকে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সৌদি আরবের বাদশার একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছেন। 4টি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত এপ্রিলের মাঝামাঝি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরান সফর করেন। সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি কর্মকর্তাদের কাছে সৌদি বাদশার একটি বার্তা পৌঁছে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। অন্যথায় ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আছে বলেও তেহরানকে সতর্ক করা হয়।
সৌদির দুটি সূত্র ও ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলে অস্থিতিশীলতার আশঙ্কায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ উদ্বিগ্ন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দিতে তিনি গত মাসে ছেলে প্রিন্স খালিদ বিন সালমানকে তেহরান সফরে পাঠান। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইয়েমেনের প্রতিশোধের হামলা, সমগ্র মধ্য ইসরায়েলের আকাশে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গর্জন, ফুটবল স্টেডিয়াম থেকে পালালো প্রেসিডেন্ট ও তার স্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর। হাজারো অবৈধ ভারতীয়কে বের করে দিচ্ছেন ট্রাম্প, ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে ফাটল। জেলে বসে নতুন ফরম্যাটে খেলতে নামছেন ইমরান খান। ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ। প্রথমে চা বিক্রেতা, তারপর প্রহরী, এখন সিঁদুর বিক্রেতা, মোদিকে মমতার কটাক্ষ। গাজায় যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবে স্বাক্ষর করেছে ইসরায়েল, প্রত্যাখ্যান হামাসের। ট্রাম্পের সঙ্গে চুক্তি করুন, নইলে ইসরায়েলি হামলার ঝুঁকি নেন, ইরানকে সৌদির সতর্কতা। এখনকার মতো এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।